স্ক্রিন দেখা যাচ্ছে সম্পূর্ণ? হ্যাঁ, দেখতেছি এখন। আচ্ছা। তো আজকে আমরা পড়ব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রোমান্টিক এইজ। আমরা মাঝখানে এলিজাবেথান এইজ, নিউ ক্লাসিক্যাল এইজ এগুলা বাদ দিয়ে এসেছি, কারণ রোমান্টিক এইজটা আমি আগে পড়াতে চাচ্ছি, কারণ এটা নির্ভেজাল একটা এইজ সেজন্য। আর রোমান্টিক এইজ খুবই ছোট, ছোটই বলা যায়, কারণ 1780 না, 1700, এটা হবে 1700, দুঃখিত এখানে ভুল দিচ্ছি আমি, 1798 থেকে 1832 হবে। বুঝতে পারছো? 1798 থেকে 1832। দেখো, রোমান্টিক এজ 1798 থেকে 1832 সাল। এই রোমান্টিক এজ শুরু হয়েছিল আমাদের বিখ্যাত মানে কি বলে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রোমান্টিক পোয়েট, তার মাধ্যমে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালেডস নামে একটি কাব্যগ্রন্থ পাবলিশ করেন। তিনি একা সেটি পাবলিশ করেন না, তার সাথে তার বন্ধুও ছিল। তার বন্ধু ছিল এস.টি. কলেরিজ, স্যামুয়েল টাইলার কলেরিজ। তো সেই লিরিক্যাল ব্যালেড হচ্ছে একটা কাব্যগ্রন্থ, এখানে 23টি কবিতা ছিল। আর এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে বন্ধু রয়েছে এস.টি. কলেরিজ, তার ছিল 4টা কবিতা, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছিল 19টা। এই লিরিক্যাল ব্যালেডসই 1798 সালে পাবলিশ করা হয়। আর সেই 1798 থেকেই রোমান্টিক পিরিয়ডের শুরু হয়। তো যেহেতু আমরা জানি কোনো একটা শুরু যে করে তাকে কি বলা হয়, জনক বলা হয়। তাহলে যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার এই লিরিক্যাল ব্যালেডস প্রকাশের মাধ্যমে রোমান্টিক এজটা শুরু করে, তার মানে তাকে আমরা কি বলতে পারি? ফাদার অফ রোমান্টিক এইজ বা রোমান্টিক পিরিয়ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার মানে ফাদার অফ রোমান্টিক পিরিয়ড বা এইজ। এরপর দেখো, রোমান্টিক এইজ 1798 থেকে 1832। আচ্ছা, আজকে কি কার্সর দেখা যাচ্ছে? কার্সর দেখা যায় কিনা একটু বলো তো, নাকি দাগ দিয়ে বলবো? ছোট। হ্যাঁ, ছোট। তো জি। আচ্ছা, তাহলে আমি কালার করে দিব আমি তোমাকে। আচ্ছা দেখো, রোমান্টিক এজ সম্পর্কে জানার আগে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ফরাসি বিপ্লব, বিশ্ববিখ্যাত ফরাসি বিপ্লব। সেটা হচ্ছে 1789 থেকে 1799 সাল। এই 10 বছর ফরাসি বিপ্লব হয়। তখন আধুনিক ইতিহাসের মানে আধুনিক বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী একটি ঘটনা হচ্ছে এই ফরাসি বিপ্লব। এটি ফ্রান্সের রাজতন্ত্রই পরিবর্তন করেনি, বরং সারা বিশ্বে সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের ধারণা ছড়িয়ে দিয়েছিল। এখন দেখো, ফরাসি বিপ্লব কেন হয়েছিল? এর কারণ হচ্ছে সামাজিক বৈষম্য। তখনকার সময়ে ফরাসি সমাজ 3টি স্তরে বিভক্ত ছিল। একটা ছিল যাজক ও অভিজাতরা, তারা সব সুযোগ সুবিধা ভোগ করতো এবং তারা ট্যাক্সও দিত না। কিন্তু তৃতীয় শ্রেণীর যে মানুষগুলো ছিল, যারা একটু গরিব অবহেলিত ছিল, তাদের আবার ট্যাক্স দিতে হইতো। আবার অর্থনৈতিক সংকট দেখা দেয়, জ্ঞান লোকের অভাব দেখা দেয়। তখন মানুষ অনেক রুড হয়ে যায় আর কি, এক কথায় বলতে পারো, মানে অবিচার করে, গরিবদের সাথে অনেক অবিচার করে। তো তখন গরিবরা আবার তার পাল্টা বিরোধিতা করতে গিয়ে তারাও অনেক কিছুই আর কি, আহ, বলে না, প্রতিবাদ করতে যেয়ে অনেক মারামারি হয়, তারপর খুন খারাপি হয়। আবার তারাও তো রাগান্বিত যে তাদের উপরে এত অত্যাচার করা হয়েছে, তো সেজন্য তারাও প্রতিশোধ নিতে যায়। আর প্রথম 14ই জুলাই 1789 সালে বাস্তিল দুর্গ আর কি অ্যাটাক করে গরিবরা। তো ওই থেকেই আর কি ফরাসি বিপ্লবের ওই যুদ্ধটা শুরু হয়। তো এটা 1789 থেকে 1799 পর্যন্ত চলে। এখন দেখো, একটা যুদ্ধ হলে অবশ্যই একজন ওইখানের যে মানুষজন তাদের উপরে প্রভাব পড়বে।
তো ঠিক সেই সময় ওই অন্যান্য মানুষের মানে লেখকদের উপরেও প্রভাব পড়েছে, এবং তারা খুব আবেগী হয়ে উঠেছে। তাদের মনের চিন্তা, ভাবনা, আরো কল্পনা শক্তি, এই সব কিছুই তাদের ভিতরে আসছে, কারণ যেহেতু বাইরে একটা অস্থির অবস্থা। এছাড়াও আরেকটা কাব্যিক বা লিটারেচারের দিক থেকে আরেকটা বিষয় হচ্ছে, দেখো, একটা প্রভাব কি ফরাসি বিপ্লবের প্রভাব ছিল তাদের উপরে, মানে লেখকদের উপর। ওই যে অস্থিরতা, এর একটা প্রভাব ছিল। আরেকটা প্রভাব হচ্ছে, দাঁড়াও একটা সেকেন্ড, আরেকটা প্রভাব হচ্ছে মানে ফরাসি বিপ্লব বললাম না আমি মাত্র, একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ, ফরাসি বিপ্লবে ছিল। আচ্ছা, তাহলে ফরাসি বিপ্লবের একটা প্রভাব ছিল। ঠিক আছে, ওই সময় একটা মানে সামাজিক একটা অবস্থা অবনতি ঘটেছিল। এরপরে আবার ওই সময়ের যে লিটারেচারগুলো ছিল, তখনকার লিটারেচার সবাই লজিক দিয়ে লিখতো। মনে করো আমি আমার মনের ভাব প্রকাশ করব, সেই মনের ভাব প্রকাশের মাধ্যমে করতে গিয়ে আর কি, মনের ভাব প্রকাশ করতে গিয়ে আমি অনেক হাই লেভেলের শব্দ ব্যবহার করলাম, যে শব্দগুলো সাধারণ মানুষ জানে না। সেই শব্দগুলো ব্যবহার করলে দেখা যাবে যারা অনেক হায়ার লেভেলে মানুষ আছে, যারা আর কি পড়াশোনা করেছে এবং ওই শব্দগুলো যারা চিনে, শুধুমাত্র তারাই পড়ার সময় আনন্দ পাবে। কারণ আর তার থেকে একটু লো লেভেলের মানুষগুলো পড়তে নিলে তাদের বই খুঁজতে হবে যে এটার অর্থ কোথায় আছে, তারপর তারা মানে মর্ম বুঝবে বা ওইটার মেইন থিমটা বের করতে পারবে, ঠিক না? তো এটা যদি কেউ করতে যায়, তাহলে কি তার যে পড়ার একটা আগ্রহ, তার যে একটা আবেগ, তার যে অনুভূতি, সেটা কি মাঝখানে নষ্ট হয়ে যায় না? মনে করো আমি তোমাকে পড়াইতেছি, তখন মাঝখানে যদি একটা বাধা পড়ে, তখন কি পড়ানোর মনোযোগটা একটু সরে যাবে না? তো ঠিক সেই রকমেরই একটা সমস্যার দেখা দেয়, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লক্ষ্য করেন। তিনি মনে করেন যে আমরা যে আমাদের আবেগ প্রকাশ করব, সেটা হবে আমাদের মনের ভাব, একদম এক্সাক্ট মনের ভাব আমাদের যে ভাষায় আসবে, সেই ভাষাই আমরা লিখবো। সেটা যদি সহজ আর সাবলীল হয়, তাহলে আমরা সে ভাষাই লিখবো। আমরা কখনোই হায়ার লেভেলের মানে যে শব্দগুলো সাধারণ মানুষ চিনে না বা আমি আমার মনে করে লিখতে হয়, সেই শব্দগুলো কেন ইউজ করব? তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই যে রোমান্টিক এজের পূর্ববর্তী যে লেখকরা ছিল, তারা লিখতো ধনীদের জন্য। তাদের লেখাগুলো পড়তে হইলে ধরো আর একটা বই ঘাইটটা, তারপর অর্থ খুঁজে বের করে তারপরে গিয়ে বই পড়তে হতো। কবিতা বলো বা মানে কবিতাই আর কি পড়া লাগতো এরকম। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চিন্তা করেন যে আমি শুধুমাত্র ধনী বা হায়ার স্ট্যাটাসের মানুষের জন্য লিখবো না, আমি সকলের জন্য লিখব, যারা আমার আবেগটা বুঝবে, আমার প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটা বুঝবে। তো তিনি চাইলেন কি তার মনের ভাব তিনি তার নিজের ভাষায়, সহজ সরল ভাষায় প্রকাশ করবেন। এই ধারণা থেকেই তিনি লিরিক্যাল ব্যালেডস প্রকাশ করেন, এবং তার সঙ্গী হিসেবে ছিল তার বন্ধু এসটি কলেরিজ। এসটি কলেরিজ তিনি আবার ছিলেন একজন আফিম প্রেমী লোক। আফিম তো চিনো, যেটা দিয়ে নেশা করা হয়। তো এসটি কলেরিজ সারাক্ষণ ধরো আফিমের নেশায় ডুবে থাকতো। এই জন্য তার লেখাগুলায় আমরা সুপার ন্যাচারাল অনেক কিছুই পাই। আমাদের সেকেন্ড ইয়ার একটা কবিতা আছে, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। সেই রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার তুমি পড়লে দেখবে যে সেখানে এসটি কলেরিজ অনেক কাল্পনিক জিনিস নিয়ে এসেছে। তার এই লেখার মধ্যে সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে। এর কারণ হচ্ছে তিনি একজন নিজে আফিম সেবক ছিল, এবং সে কারণে তার কল্পনা শক্তি ছিল মারাত্মক। মানে তার কল্পনা শক্তি অনেক মানে অনেক উপরে ছিল আর কি, বলা যায়। কারণ যেহেতু সে নেশা করতেন, রাইট? এখন দেখো, আর এই লিরিক্যাল ব্যালেট 1798 সালে পাবলিশ হয়, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, যেখানে 19টা কবিতা ছিল, এসটি কলেরিজের 4টি। এখন দেখো, এই যে রোমান্টিক এজের পরে আর কি ভিক্টোরিয়ান এজটা আসে, সেটা এখানে বলা আছে, যেটা এখন রোমান্টিক এজের সময় যে না জানলেও হবে। দিস এজ ইজ নোন ফর ইটস স্ট্রং এমফাসিস। এখন দেখো, রোমান্টিক এজটাই মূলত ইমোশন গুরুত্ব পেয়েছে, আবেগ, ইমাজিনেশন গুরুত্ব পেয়েছে। বললাম না, এই যে এসটি কলারিজ ইমাজিন করতে অনেক বেশি। তারপর নেচার, তুমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কোনো লেখা উঠাই দেখো, সব লেখায় তার প্রকৃতি রয়েছে। যেমন ধরো ফার্স্ট ইয়ারের আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, সেখানে তিনি কিন্তু
মানে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির প্রতি যে তার ভালোবাসা, সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এই কবিতাটা তিনি লিখেছিলেন নিজ বাসায় বসে, খুব সম্ভবত মানে পুরোনো দিনের কথা মনে করতে করতে। সে ওই যে ড্যাফোডিলের ওইখানে ঘুরতে ছিল, লেকের পাশে ওই ড্যাফোডিলগুলো দেখেছিল, এবং তিনি বলেছিলেন যে 10,000 saw at a glance, যেটা হচ্ছে একটা হাইপারবোল। হাইপারবোল তো তুমি চেনো মনে হয়। হাইপারবোল হচ্ছে কোনো একটা ক্ষুদ্র বিষয়কে অতিমাত্রায়, মানে অতিশয়ন করা বা অতিমাত্রায় কিছু বলা, সেটা হচ্ছে হাইপারবোল। আচ্ছা, এখানে কি আমার নাম্বারটা দেখা যাচ্ছে? একটু বলো তো। না, নাম্বারটা দেখা যাচ্ছে না। এটা একটা সমস্যা না, বলো। এখন এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, এই যে নেচার যে বললাম, উইলিয়াম ওয়াটসন তার লেখার ভিতরে নেচার নিয়ে আসছে। এছাড়াও সেকেন্ড ইয়ারে সম্ভবত টিনটার্ন অ্যাবে আছে, রাইট? টিনটার্ন অ্যাবেতেও তিনি তার প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটা প্রকাশ করেছেন। আর তার একটা নিজস্ব ব্যাপার বলি, তিনি প্যান্থিয়জমে বিশ্বাস করেন। প্যান্থিয়জম হচ্ছে কি? প্যান্থিয়জম হচ্ছে তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতি হচ্ছে গড, গডই প্রকৃতি, নেচার ইজ গড, গড ইজ নেচার, নাউজুবিল্লাহ। যাই হোক, মানে তিনি এটা বিশ্বাস করতেন। আর তিনি বিশ্বাস করতেন প্রকৃতির রয়েছে হিলিং পাওয়ার, এটা তিনি বিশ্বাস করতেন। তো এই বিষয়টাকে আর কি প্যান্থিয়িজম বলে। অ্যান্ড এই যে রোমান্টিক এজের যে কবিতাগুলো, সেখানে ইন্ডিভিজুয়ালিজম ছিল, মানে প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব কোয়ালিটি ছিল। এই বিষয়টা আর কি এখানে বলা বলা হয়েছে। এরপর দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড, রোমান্টিক এজ ওয়াজ শেপড বাই মেজর হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস, মানে কিছু ঐতিহাসিক এবং সামাজিক পরিবর্তনের কারণে এটা ঘটে। রোমান্টিক এজটা শুরু হয়, এই যেমন ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় ওই যে আহ, গরিবরা আরো গরিব হতে থাকে, ধনীরা আরো ধনী হতে থাকে, আবার মানে শ্রমিক বেড়ে যায়, ওই সময় তো অনেক কলকারখানার সৃষ্টি হয়, এই সকল বিষয়। রিয়াকশন অ্যাগেনস্ট দ্য স্ট্রিক্ট রুলস অফ নিউ ক্লাসিসিজম, এইজ অফ রিজন। আর হচ্ছে গ্রোথ অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড ইমাজিনেশন। এখানে তেমন কিছু বলার নাই আর কি, কিন্তু মেইন কথা হচ্ছে ওই যেটা আর কি বললাম, যে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা প্রভাব ছিল, আর ধনীরা লিখতেন যাইয়া ই করে, মানে কবিরা লিখতেনই ধনীদের জন্য, যারা ধরো হায়ার লেভেলের তাদের জন্য। এই বিষয়টাই আর কি মনে রাখবা। আর এখানে তোমার জানতে হবে, দাঁড়াও, যা, এই যে কি ক্যারেক্টারিস্টিক্স, ইমোশন ওভার রিজন। রোমান্টিক এজের পূর্ববর্তী যে সময়টা ছিল, তখন মানুষ রিজন খুঁজতো, লজিক খুঁজতো। কবিতা লেখার সময় তারা লজিক্যালি লিখতো। এখন দেখো, ইমোশন ওভার রিজন, মানে এই যে রিজন না দেখে আবেগটা আর কি, তারা রোমান্টিক যে কবিরা ছিল তারা আবেগটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। রোমান্টিক্স ভ্যালুড ফিলিংস মোর দ্যান লজিক অর রুলস, মানে লজিক অথবা রুলসের থেকে ফিলিংসকে তারা গুরুত্ব দিয়েছেন। দুই নাম্বার হচ্ছে ন্যাচারশিপ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন সম্পূর্ণ, খুবই খুবই ভালো একজন উদাহরণ ন্যাচারশিপের, কারণ তার কবিতায় প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির প্রতি ভালোবাসা, আত্মিক যে কানেকশন প্রকৃতির প্রতি, সেটা ফুটে উঠেছে। ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এখানে তুমি একদম খুব সহজেই এসটি কলেজকে নিয়ে আসতে পারো, কারণ এসটি কলেজের কল্পনা শক্তি তোমরা দেখেছো রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে। রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে তার যে কল্পনা শক্তি, তার যে ক্রিয়েটিভিটি, সেটা দেখা যায়, এবং কুবলা খানেও কিন্তু রয়েছে। এখানে তোমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে হিস্ট্রিতে। হিস্ট্রিতে প্লাস পয়েন্ট হচ্ছে এটা, যে তোমরা যে পিরিয়ড পড়বে, সেই পিরিয়ডের কিছু কবিরা এখন আমাদের সিলেবাসে রয়েছে। তো সেই কবিদের উদাহরণ টানার সময় তাদের যে কবিতাগুলো তোমরা আগে পড়েছো, সেখান থেকে কোটেশন তোমরা ব্যবহার করতে পারবে। এই একটা প্লাস পয়েন্ট হিস্টোরির ক্ষেত্রে। আচ্ছা, দেখো, ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম আমি আশা করি বোঝো, যে একত্ববাদ, মানে একজন যে লিখবে, তার আবেগ, তার স্বাধীনতা, তার অভিজ্ঞতা সেটা প্রকাশ পাবে। সুপার ন্যাচারাল এলিমেন্টস। সুপার ন্যাচারাল এলিমেন্টস হচ্ছে যে
মিস্ট্রি, রহস্য থাকবে, গোস্ট থাকবে, স্বপ্ন থাকবে, এবং মেডিয়েভাল থিমস থাকবে এগুলো। সুপার ন্যাচারাল বলতে তো তোমরা বোঝোই, যেগুলা মানে ন্যাচারাল কিছু না, সুপার ন্যাচারালি ঘটবে। যেমন ধরো রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে মেরিনার দেখেছিলেন কি যে মৃত্যু এসেছে নৌকায় করে। তো এগুলো কি কল্পনা না? আরো তিনি তো অনেক কিছুই কল্পনা করে ওই সময়, যখন তিনি যখন তিনি মৃত্যু সজ্জায় থাকেন, কিন্তু তিনি তো মারা যান না। তারপর তিনি একটা অভিশাপ পান ওই সময়, ওই যে সে ধুকে ধুকে আর কি, মানে মৃত্যু তিনি মারা যাবেন না, কিন্তু সব সময় তিনি ওইটা নিয়ে কষ্ট পেতে থাকবেন, তার প্রতিটা বছর ওই ওই কাহিনীটা শেয়ার করতে হবে মানুষের সাথে। এই জন্যই কিন্তু ওই যে আহ, মানে বিয়ার অনুষ্ঠানে যে ওটা লোকটা আসে। লাইফ ইন ডেথ বলে না? হ্যাঁ, হ্যাঁ, লাইফ অ্যান্ড ডেথ। লাইফ ইন ডেথ বলে না ওটাকে? না, তিনি কল্পনা করেছেন যে লাইফ, ডেথ এবং লাইফ ইন ডেথ। তিনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে লাইফ ইন ডেথ, আর অন্যরা যেটা পেয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট ডেথ। ডেথ বলতে হচ্ছে তারা তো ওই সময় মারা গেছে, আর লাইফ ইন ডেথ বলতে বুঝেছে তিনি যে বেঁচে থাকবেন, সেটা সে ধুকে ধুকে আর কি বেঁচে থাকবেন, মানে কষ্ট পেতে পেতে। ওই সময় যে কষ্টটা পেয়েছে তার প্রতি বছরই ওইটা কারোর না কারোর সাথে শেয়ার করতে হয়, যে তিনি ওই সময় একটা মানে ওইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে তিনি পড়েছিলেন। বুঝতে পারছো? বুঝছি। এটা কি বোঝা গেছে? দেখো, তিনি দেখেছিলেন কিন্তু ডেথ এবং লাইফ হ্যাঁ। ইন ডেথ, তিনি পেয়েছেন লাইফ ইন ডেথ, জি। মানে জীবনে তিনি বেঁচে থাকবেন কিন্তু মরার মতো। এইটা। মানে তার ইমাজিনারিতে সে একটা নৌকা দেখছিল, হ্যাঁ, হ্যাঁ, সেই নৌকাতে ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ ছিলেন। হ্যাঁ, এই আমি দুজন সেটাই ব্যক্তি ছিলেন। সেটাই বলছি যে ডেথ হচ্ছে এই ডেথ দিয়ে বুঝেছে এটা যে তার যে সঙ্গীরা ছিল তারা ওই সময় মারা গেছে। আর লাইফ ইন ডেথ তো তিনি পেয়েছে, মানে ওই লাইফ ইন ডেথ যে গড বা যাই বলো, তিনি যা দেখেছেন আর কি নৌকায় আসতে, সেই লাইফ ইন ডেথটা তিনি তিনি পেয়েছেন যে জীবিত অবস্থায় তিনি মরার মতো বেঁচে থাকবেন। এইটা, এই বিষয়টা হচ্ছে এইটা। বুঝতে পারছো? আজকে কি কথা ক্লিয়ার হ্যাঁ যাইতেছে? একটু বলো তো। হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, তিনি দুই দুইজন ব্যক্তি দেখছেন, একটা হচ্ছে ডেথ, লাইফ ইন ডেথ। তিনি লাইফ ইন ডেথ পেয়েছেন, কারণ বেঁচে থাকলেও তার ওই ওই যে কষ্টটা, ওই যে একটা ভয়াবহ যে স্মৃতি, তার কারণে তার জীবনটা আর কি দুর্বিষহ একটা অবস্থা রয়েছে। আচ্ছা দেখো, ইন্টারেস্ট ইন কমন লাইফ, মানুষের যে সাধারণ জীবনের যে আম, প্রতিচ্ছবি, বা সাধারণ জীবনের যে কর্মকাণ্ড, বা সাধারণ জীবনের যে এক কথায় সাধারণ জীবনযাপন যেটা, তো সেই বিষয়টাই আর কি আগ্রহ আহ, ফিরে আসে রোমান্টিক এইজে। আর সাধারণ লাইফটা নিয়েই তারা লেখালেখি করে। যেমন ধরো, জন কিটস লিখেছিলেন কি টু অটাম, ফার্স্ট ইয়ারে মনে হয় পড়েছো তোমরা। টু অটাম, টু অটাম তোমাদের ছিল না সিলেবাসে? সিলেবাস চেঞ্জ হয়েছে হ্যাঁ, শুনছিলাম বুঝছিল। তো। তোমাদের কি চেঞ্জ হয়েছে নাকি এর পরের তা চেঞ্জ হয়েছে? না, পড়ছি, একটু ওটা পড়ছি। আচ্ছা, টু আটামে দেখো, টু আটামে কিন্তু আমরা ওই যে ঋতুটার কথা আমরা দেখতে পেয়েছি, যেটা কি খুবই সাধারণ একটা বিষয় না, প্রকৃতির একটা বিষয় বা সাধারণ লাইফের একটা বিষয়। তো সে এই যে কমন যে জীবনটা, এবং কুবলা খানের যে কাহিনীটা, এটাও তো কমন লাইফ। তিনি একটা মানে কুবলা খানের যে প্রাসাদটা, সেই বিষয়টা তুলে তুলে ধরেছেন। তারপরে এই যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে যে যে মেরিনার ছিল, তার যে একটা কমন লাইফ ছিল সেই বিষয়টা তুলে ধরেছে। আবার দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার যে লাইফের বিষয়গুলো, তিনি যে ঘুরতে গিয়েছিলেন 2 বছর আগে বা 1 বছর আগে, যেমন টিনটার অ্যাবেতে তিনি লেখেন যে 5 বছর আগে আমি এখানে ঘুরতে গিয়েছিলাম, সেখানের কাহিনীগুলো আবার তিনি লেখেন। এগুলো কি কমন লাইফ না, সাধারণ জীবন না আমাদের? তো রোমান্টিক এজে এসে মানুষের আগ্রহ বেড়ে যায় কমন লাইফের দিকে। তারা ওই যে আপার লেভেলের যে চিন্তাধারা, লজিক, প্রতিবাদ, তারপরে আন্দোলন, এই সব কিছু বাদ দিয়ে তারা নিজেদের আবেগকে মূল্যায়ন দেয়। বুঝছো? বর্তমানে দেখো আমাদের বাংলাদেশেও কিন্তু এই যে জুলাই বিপ্লব হয়েছে, তখন মানুষ কি আন্দোলনে ছিল না? তাদের ফোকাস ছিল কোথায়? ওইখানে না? কিন্তু একটা সময় পর কি আবার দেখা যাবে যে মানুষ তার নিজের আবেগ নিয়ে কথা বলবে, বা আবেগ, আহ, তার যে সামাজিক যে অবস্থা সেটা নিয়ে কথা বলবে, সেটা নিয়ে ভাববে, তার নিজের জীবন নিয়ে ভাববে না? তো এখানের সিচুয়েশনটা কিছুটা এরকম,
যে তারা তাদের রোমান্টিক এজের পূর্ববর্তী লেখাগুলো ছিল ওই সকল বিষয় নিয়ে, লজিক্যাল ওয়েতে, রিজন নিয়ে, বা আম, এই ফরাসি বিপ্লবের ওই সকল জিনিস নিয়ে। কিন্তু পরবর্তীতে ওই সব বাদ দিয়ে তারা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায়, কমন লাইফ নিয়ে। তারা আবার সুপার ন্যাচারালি চলে যায়, এরকম। আর নেচার নিয়ে কথা বলতে থাকে। মানে তাদের কাছে আসলে হিলিংটা বেশি ইম্পর্টেন্ট পেয়েছে আমার যা মনে হয়। কারণ এত অস্থিরতার পরে একটা সময় মানুষ আসলে শান্তিই চায়, সবাই শান্তি খোঁজে, ঠিক না? তো তারাও শান্তি খুঁজছে আমার যা মনে হয়। এখন দেখো এখানের মেজর পোয়েটরা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কলেরিজ, এনারা হচ্ছে ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট। সেকেন্ড জেনারেশন হচ্ছে কারা? জর্জ গর্ডন বাইরন, পার্সি বেসি শেলি, আর জন কিটস। আর এখানে উইলিয়াম ব্লেককেও দিতে পারো। উইলিয়াম ব্লেক তোমাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। তার যে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, ওখান থেকেও তোমরা কবিতা অ্যাড করে দিতে পারো, ওখানে লাইন অ্যাড করে দিতে পারো। তাহলেও অনেক সুন্দর হবে ব্যাপারটা। তো সেকেন্ড জেনারেশন হচ্ছে এই তিনজন বা চারজন, উইলিয়াম ব্লেক সহ চারজন, আর ফার্স্ট জেনারেশন হচ্ছে এই দুইজন। এখন দেখো ইম্পর্টেন্ট প্রোজ রাইটার ছিলেন এই তিনজন, তবে এই তিনজন না দিলেও চলবে। তোমরা যদি এই কবি যারা আছে তাদের নামগুলো মনে রাখলে সব, মানে এগুলো থেকে কোশ্চেন আসবে মেজর পোয়েটদের লেখা সম্পর্কে, বা মেজর পোয়েটদের নিয়ে আলোচনা করো, ডিসকাস করো, এইগুলো বলবে, বুঝছো? এই জন্য এগুলা ইম্পর্টেন্ট। কারণ এই কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে মেজর পোয়েটদের নিয়ে আলোচনা করো। আর দেখো, আর ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে বললাম না, তো ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব কি, এরকম একটা কোশ্চেন আসতে পারে। সেকেন্ড জেনারেশনে বলছি, ইম্পর্টেন্ট প্রোজ রাইটার্স এর কথা বলছি। এখন দেখো, আমরা যে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন কবি দেখলাম তাদের সম্পর্কে কিছু জানি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1850 সালে মৃত্যুবরণ করেন। আমি একটুখানি আসতেছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেন, আর 1850 সালে তিনি মৃত্যুবরণ করেন। মেজর ওয়ার্কস হচ্ছে লিরিক্যাল ব্যালেডস উইথ কলেরিজ, 1798 সালে এটা পাবলিশ করা হয়। এছাড়াও তিনি লিখেছেন টিনটন অ্যাবে, দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড হচ্ছে তার মৃত্যুর পরে বের হয়, এটা তার জীবনী, আত্মজীবনীমূলক। ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, এটাও রয়েছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর মাইকেল, লুসি পোয়েমস, এখান থেকে লিরিক্যাল ব্যালেন্স, টিন্টার অ্যাবে, তারপর ওড ইন্টিমেশন অফ ইমমর্টালিটি, এগুলো চুজ করবা কেন জানো? কারণ টিন্টার অ্যাবে তোমাদের আহ ইসে মানে সিলেবাসে রয়েছে, তো সেখান থেকে কোটেশন টানা যাবে। তারপর ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, এখান থেকেও কোটেশন টানা যাবে। বাকিগুলো পড়লেও ভালো, আর সেখান থেকে মেইন মেইন যে কোটেশনগুলো মুখস্থ করলে এক্সাম হয়ে দিতে পারলে অনেক ভালো হবে। কারণ যেহেতু ইনি ফাদার অফ রোমান্টিক এজ, তো তার সম্পর্কে যদি এই তথ্যগুলো দেওয়া যায়, বা তার যে লুসিড পোয়েমস, এখান থেকেও যদি কোটেশন দেয়া যায়, তাহলে না ভালো হয়। এখন দেখো, টিনটন অ্যাবে কিন্তু লিরিক্যাল ব্যালেটসের অংশ, কারণ লিরিক্যাল ব্যালেটস হচ্ছে একটা কাব্যগ্রন্থ। আর সেই কাব্যগ্রন্থেরই কাব্য হচ্ছে টিনটন অ্যাবে আর ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, এই দুইটা কিন্তু ওইখানেরই। আর এগুলো হয়তো বা আমি জানি না লিরিক্যাল ব্যালেটসের কিনা, আমার খেয়াল নেই, কিন্তু এই দুইটা তো শিওর। এখন দেখো, স্যামুয়েল টেইলর কলেরিজ লাইফ স্প্যান হচ্ছে 1772 থেকে 1834। তার মানে তিনি কিন্তু একদম রোমান্টিক পিরিয়ডটা শুরু হয় 1798 সালে আর শেষ হয় 1832। তিনি সম্পূর্ণ টাইমটাই পেয়েছেন। তার লেখা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, কুবলা খান, যে দুইটা সেকেন্ড ইয়ারে রয়েছে। ক্রিস্টোবাল ফ্রস্ট অ্যাট মিডনাইট, বায়োগ্রাফিয়া লিটারিয়া। বায়োগ্রাফিয়া লিটারিয়া হচ্ছে এটা ক্রিটিসিজম,
আর ক্রিটিসিজম এটা মনে হয় থার্ড ইয়ারে পাবে, বায়োগ্রাফিয়া লিটারিয়া তার লেখা। এটা হচ্ছে একটা ক্রিটিসিজমের অংশ, আর এটা থার্ড ইয়ারে তোমরা পাবে পড়ার জন্য। আর এই দুইটা তো এবারই পাচ্ছ, তাহলে এখান থেকে এক কাজে দুই কাজ হয়ে যাবে, যে পোয়েট্রিও পড়বা, সেখান থেকে কোটেশন মনে রাখবা, সেই কোটেশন এখানেও ইউজ করতে পারবা। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে তিনি 1843 সালে পোয়েট লরেট হন। এখন জিজ্ঞেস করো পোয়েট লরেট কি? পোয়েট লরেট হচ্ছে রাজকবি, রাজসভার কবি। রাজসভার কবি মানে ইংল্যান্ডের যে রাজসভা রয়েছে সেখানের কবি হয়েছিলেন তিনি। তো উনি 1843 থেকে 1850 পর্যন্ত ছিল, কারণ 1850 সালে তিনি মারা যান, এবং 1850 সালে আলফ্রেড লর্ড টেনিসন পোয়েট লরেট নিযুক্ত হন নতুন করে। এরপর দেখো জর্জ গর্ডন বাইরন। জর্জ গর্ডন বাইরন 1788 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1824 সালে। তার লেখা হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, ডন জুয়ান, যেটা তোমাদের রয়েছে, শি ওয়াক্স ইন বিউটি, ম্যানফ্রেড, দ্য গিয়াওর বা জিয়াওর, যেটাই উচ্চারণ হোক, গিয়াওরও হতে পারে, জিয়াওরও হতে পারে। এখন দেখো পার্সি বেশি শেলি, লাইফ লাইফ স্পান হচ্ছে 1792 থেকে 1822। কোনটা উচ্চারণ বললাম খেয়াল করলাম না আগেরটা। এইটা দা গিয়াওরও হতে পারে, আবার জিয়াওরও হতে পারে, এটা দেখতে হবে যে আচ্ছা প্রনাউন্সিয়েশনটা কি। sorry। এটা তো জি দিয়ে তো গ উচ্চারণ হয়, জ উচ্চারণ হয়। আচ্ছা তো বুঝি। এটা আমি আই থিঙ্ক এটা। শিওর নয় যে এটা কি উচ্চারণ হইতে পারে, দেখতে হবে, বুঝছো? আর দেখো পার্সিবেশি শেলি 1792 থেকে 1822, তার লাইফ স্প্যানটা অনেক কম, তার থেকেও কম হচ্ছে জন কিটসের আসলে। আর তিনি হচ্ছে দেখো মেজর ওয়ার্কস হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটা ফার্স্ট ইয়ারে ছিল, প্রোমেথিউস আনবাউন্ড, এটাও একটা বিখ্যাত লেখা, ওজাইম্যান্ডিয়াস, কি সেকেন্ড ইয়ারে রয়েছে ওজাইম্যান্ডিয়াস? না, এটা না আমরা রিডিং স্কুলের সময় পড়ছিলাম, ওই যে ওজাইম্যান্ডিয়াস একজন ব্যক্তি, তার সম্পর্কে একটা কবিতা। আর তারপর টু এ স্কাইলার্ক এটা রয়েছে, অ্যাডোনায়াসও রয়েছে। তোমরা ওর টু দ্য ওয়েস্ট উইন্ড ফার্স্ট ইয়ারে ছিল, টু এ স্কাইলার্ক সেকেন্ড ইয়ারে রয়েছে, অ্যাডোনায়াসও সেকেন্ড ইয়ারে রয়েছে। তো আমি এগুলো বললাম কেন, তুমি যখন কবিতাগুলো পড়বে তখন কোটেশনগুলো মনে রাখলে এই হিস্ট্রিতেও ইউজ করতে পারবে। আর হচ্ছে দেখাই জন কিটস। জন কিটস 1795 সালে জন্মগ্রহণ করেন, 1891 সালে, সরি 1821 সালে মৃত্যুবরণ করেন। তার আসলে হয়েছিল টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস হওয়ার কারণে তিনি মাত্র 26 বছর বয়সে মারা যান। আর টিউবারকিউলোসিস তো জানো, সেটা হচ্ছে যক্ষা, যক্ষা রোগের কারণে তিনি 26 বছর বয়সে মারা যান। তার লাইফ স্প্যানও অনেক ছোট। এখানে তার মেজর ওয়ার্কস হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, টু অটাম, লা বেল ডেম সাচ মার্জি, আর অ্যান্ডিমিয়ন। এটা একটা ফেমাস লেখা তার। আর দেখো উইলিয়াম ব্লেক 1757 সালে জন্মগ্রহণ করেন, 1827 সালে মৃত্যুবরণ করেন। তার মেজর ওয়ার্কস হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। দ্য টাইগার আর দ্য ল্যাম্ব এই দুটোটাই কিন্তু সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের লেখা। টাইগার হচ্ছে এক্সপিরিয়েন্সের, ইনোসেন্স, আর ল্যাম্ব হচ্ছে ইনোসেন্সের কবিতা। জানা না থাকলে বলি, সংস অফ ইনোসেন্সে কতগুলো কবিতা আছে যেখানে ইনোসেন্স বিষয়ে লেখা, মানে যারা একটু অবুঝ টাইপের বা নিরীহ টাইপের সেই তাদের নিয়ে লেখা। আর এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা সম্পর্ক, বা মানুষ ছোটবেলায় একরকম তার মন মানসিকতা থাকে, আর বড় হলে তার মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। তো এক্সপিরিয়েন্স হচ্ছে সেই মন মানসিকতা নিয়ে লেখা। আর টাইগার হচ্ছে এক্সপিরিয়েন্সের উদাহরণ হিসেবে কবিতা লেখা, আর ল্যাম্ব হচ্ছে ইনোসেন্সের। আর তার লেখা রয়েছে দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। এছাড়াও দেখো ফিচার্স অফ রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রির ফিচার রয়েছে লিরিক্যাল অ্যান্ড ইমোশনাল স্টাইল, যেটা আমি শুরুতেই বলছি যে তাদের কিন্তু লিরিক্যাল টাইপের লেখা ছিল, সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমি যে কয়টা কবিতার কথা বললাম, পার্সি বেশি শেলি বলো, জন কিটস বলো, উইলিয়াম ব্লেক বলো, বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস টি কলেজ, যাদেরই বলো, প্রত্যেকের লেখার ভাষায় কিন্তু খুবই
সিম্পল, একদম অতি সাধারণভাবে তারা লিখেছেন। পড়লেই বুঝবে ডন জুয়ানের যে কান্টো একটা ছিল ওটা যে এত বড়, অথচ ওটা পড়তে নিলে বুঝবে যে প্রত্যেকটার স্ট্যান্ডার্ড অর্থ আসলে খুব সহজে বোঝা যায়। এরপর দেখো ডিপ কানেকশন উইথ নেচার, যেটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে সহজেই নিয়ে আসতে পারি এখানে, কারণ তার কবিতায় একদম খুব ভালোভাবে ফুটে আসছে। ইউজ অফ ইমাজিনেশন অ্যান্ড সিম্বলিজম, এটাও আমরা মানে এরকম কবিতাও আমরা পড়েছি এস টি কলেরিজের। তারপর পার্সোনাল এক্সপ্রেশন অফ দ্য পোয়েট, এটা কিন্তু সকল কবিদের যে পার্সোনাল এক্সপ্রেশনটা সেটাই তাদের কবিতায় ফুটে উঠেছে। টু এ স্কাইলারকেও পার্সিবিসি শেলির পার্সোনাল অপিনিয়ন বা পার্সোনাল এক্সপ্রেশনটা ফুটে উঠেছে। কবিতাগুলো মনোযোগ দিয়ে পড়লে এগুলো বুঝতে সুবিধা হবে। এরপর দেখো মেজর ওয়ার্কস এই রোমান্টিক পিরিয়ডের, লিরিক্যাল ব্যালেডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলেরিজ, চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ বাইরনের লেখা, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড শেলির লেখা, ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড টু এ নাইটিঙ্গেল কিটসের লেখা। এরপরে রয়েছে দেখো রোমান্টিক এজ শেষ হয় 1832 সালে, এবং এটা ভিক্টোরিয়ান এজের আগেই শেষ হয়, মানে ভিক্টোরিয়ান এজকে একটা সুযোগ দিয়ে তারা শেষ করে। আর হুইজ ফোকাসড মোর অন রিয়েলিজম সায়েন্স অ্যান্ড সোশ্যাল ইস্যুস, এটা বলা হয়েছে ভিক্টোরিয়ান এজ সম্পর্কে। আচ্ছা এইটুক বাদ দাও, মেইন কথা হচ্ছে 1832 সালে রোমান্টিক পিরিয়ডটা শেষ হয়। এবং রোমান্টিক পিরিয়ড শেষ হওয়ার পরও কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জীবিত ছিল, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1843 সালে পোয়েট লরেট হন, এবং 1850 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যুর পরে পোয়েট লরেট হন আলফ্রেড লর্ড টেনিসন। এখন একটা জিনিস দেখো, এতক্ষণ তো আমরা এই সব কিছু সম্পর্কেই জানলাম। জানার পরে রোমান্টিক এজ মানে এটা হচ্ছে রিক্যাপ। রিক্যাপে আমরা দেখব কি, যে রোমান্টিক যুগ মূলত যুক্তি ও, একটা সেকেন্ড দাঁড়াও, এটা যাচ্ছে না কেন। রোমান্টিক এজ 1798 সালে শুরু হয় ও 1832 সালে শেষ হয়। এটি মূলত যুক্তি ও নিয়মের পরিবর্তে আবেগ, কল্পনা এবং প্রকৃতির উপর গুরুত্ব দেওয়ার জন্য পরিচিত। এর প্রধান থিম 1 নাম্বার হচ্ছে ইমোশন ওভার রিজন। এ সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে রোমান্টিক লেখকরা মনে করতেন অনুভূতি সত্যকে বেশি প্রকাশ করে, ভালোবাসা, দুঃখ, আনন্দ, ভয় এই সব আবেগ সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আর 2 নাম্বারের ক্ষেত্রে নেচার অ্যান্ড ইটস বিউটি, মানে প্রকৃতি এবং তার সৌন্দর্য। প্রকৃতি শুধু দৃশ্য নয়, এটি একটি জীবন্ত ও আধ্যাত্মিক শক্তি। প্রকৃতি মানুষকে অনুপ্রেরণা ও মানসিক শান্তি দেয়। এছাড়াও প্রকৃতির রয়েছে হিলিং পাওয়ার, যেটা এখানে বলা রয়েছে যে দেখো তোমাকে অনুপ্রেরণাও দিবে, তোমার যে কষ্ট রয়েছে সেটাও ঘুচাবে, আবার তোমাকে নৈতিক বা মানসিক শান্তি দিবে, বা নৈতিক মূল্যবোধও তোমার ভিতরে জাগ্রত করবে। এরপর দেখো ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই 3 নাম্বারের এই বিষয়টা সম্পর্কে যদি বলি, কল্পনা শক্তিকে সর্বোচ্চ মানবিক গুণ হিসেবে ধরা হয়। কল্পনার মাধ্যমে মানুষ বাস্তবতার গভীর সত্য বুঝতে পারে। আর 4 নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্য বা একত্ববাদ, মানে একজনের কথা আর কি, নিজের সম্পর্কে। ব্যক্তি স্বাতন্ত্র্য, প্রতিটি মানুষের নিজস্ব অনুভূতি ও স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। রোমান্টিক সাহিত্যের নায়করা সাধারণত একা, সংবেদনশীল ও আলাদা স্বভাবের হয়। সিম্পল। 5 নাম্বার হচ্ছে সুপার ন্যাচারাল অ্যান্ড মিস্ট্রি। সুপার ন্যাচারাল বলতে বোঝায় অতি প্রাকৃত, আর মিস্ট্রি হচ্ছে রহস্য। ভূত, স্বপ্ন, কিংবদন্তি ও রহস্যময় বিষয় রোমান্টিক সাহিত্যে ব্যবহৃত হয়েছে মানব অনুভূতি মানব অনুভূতি ও কৌতূহল প্রকাশের জন্য। বুঝতে পারছো? মানে কৌতূহল এবং মানব অনুভূতি একটু অন্য রকমের লেভেলে নিয়ে, অতি প্রাকৃত রূপে নিয়ে প্রকাশ করার জন্য এগুলো ব্যবহৃত হয়েছে। যেমন ধরো মেরিনার, এনশিয়েন্ট মেরিনার, তিনি যে লাইফ ইন ডেথ দেখেছেন ওইটাই তো তিনি আর কি পেয়েছেন। তার জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, তিনি বেঁচে থেকেও তার মৃত্যুর মতো জীবনযাপন করা লাগতেছে। তো এই বিষয়টা কি অতি প্রাকৃত না, মানে অনেক হায়ার লেভেলের চিন্তা ভাবনা, মানে হায়ার লেভেল বলতে অতি প্রাকৃত ভাবে তিনি ভাবছেন না, ওটা তো তিনি কল্পনা করেছেন।
এবার দেখো, মেডিয়াভিল মেডিয়াভালিজম অ্যান্ড পাস্ট গ্লোরি, মধ্যযুগ ও অতীতের গৌরব। শিল্প বিপ্লবের আধুনিক জীবনের বিপরীতে লেখকরা মধ্যযুগীয় ইতিহাস, দুর্গ ও বীরত্বকে গুরুত্ব দিয়েছেন। ইতিহাস, দুর্গ ও বীরত্বকে গুরুত্ব দিয়েছেন। এরপর দেখো, বিপ্লব এবং স্বাধীনতা। ফরাসি বিপ্লবের পর, এই যে ফরাসি বিপ্লবের প্রভাবের কারণে, সরি, ইনফ্লুয়েন্সড, ফরাসি বিপ্লবের প্রভাবের কারণে অনেক লেখক, মেনি রোমান্টিক রাইটার্স সাপোর্টেড, মানে অনেক রোমান্টিক লেখকরা স্বাধীনতা, সমতা ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন। তারা সবাই এই যে স্বাধীনতা, সমতা, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। এরপরে দেখো, রুরাল লাইফ ভার্সেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রামীণ জীবন বনাম হচ্ছে শিল্পায়ন। দে প্রেফার্ড সিম্পল রুরাল লাইফ ওভার গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল সিটিজ হুইচ দে স অ্যাজ করাপ্ট অ্যান্ড আর্টিফিশিয়াল। এখানে বলেছেন যে রোমান্টিক এজের যে কবিরা রয়েছেন, তারা বেশি চেয়েছেন গ্রামীণ জীবনকে, তারা বেশি পছন্দ করেছেন গ্রামীণ জীবনকে। তারা শহরের যে কৃত্রিম ও যান্ত্রিক জীবন রয়েছে সেটা তারা অত পছন্দ করেননি। এখান থেকে এই তিনটা কোশ্চেন তোমরা পড়বে। একটা হচ্ছে হাউ ডিড, একটা সেকেন্ড দাঁড়াও, স্ক্রিন কি দেখা যাইতেছে এই 1 নাম্বার কোশ্চেনটা? হাউ ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইনফ্লুয়েন্স দ্য রোমান্টিক পোয়েট্রি, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। এক্সামিন দ্য দেখা ইনফ্লুয়েন্স। যাচ্ছে। আচ্ছা, আর অথবায় রয়েছে কি, মানে কোশ্চেন কিন্তু একই, কিন্তু ধরন মানে লেখায় অন্যরকম থাকতে পারে, সেটা আর কি বলছে। এই প্রথমে একটা দেওয়া আছে, অথবা এইভাবেও থাকতে পারে যে ইনফ্লুয়েন্স অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অন রোমান্টিক পোয়েট্রি, অথবা ব্রিং আউট, এখানে কি আছে, ব্রিং আউট, আমার এখানে স্ক্রিন শেয়ার দাও তো উপরে, আচ্ছা, ব্রিং আউট ফুললি দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অন ইংলিশ রোমান্টিক পোয়েটস। একই প্রশ্ন, তিনটা ধরন আর কি লেখার। তারপর ডেসক্রাইব দ্য মেজর রোমান্টিক পোয়েটস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন টু ইংলিশ পোয়েট্রি, এই কোশ্চেনের কথা বলছিলাম। এটা সাধারণত আসে, বুঝছো, এইটা এটা অথবা এটা যে কোনো একটা আসি, কিন্তু এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদের সময় এটা আসছিল। আর আমরা সুন্দর মতো ওই যা পুরনো কবিদের পড়েছি, উইলিয়াম ব্লেককে পড়েছি, পার্সি বেশি শেলি, বিশেষ করে সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারে তাদের অনেক কবিতা আমাদের পড়া হয়েছে। তো সেখান থেকে আমরা খুব সহজেই আর কি উদাহরণ টানতে পারি এবং কোটেশন ইউজ করতে পারি। এই কোশ্চেনটা আমার এর জন্য খুবই পছন্দ। এবার দেখো 3 নম্বরে, রোমান্টিসিজম ডিফার্স ফ্রম নিউ ক্লাসিসিজম। নিউ ক্লাসিসিজমের থেকে রোমান্টিসিজমটা আলাদা, সেটা কিভাবে এটা ব্যাখ্যা করতে বলেছে। এখন নিউ ক্লাসিসিজম যদি পড়ে থাকো, সেটার থেকে মানে আইডেন্টিফাই করতে হবে যে এইটার থিম কি আর এইটার থিম কি। এরপর দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে এইটার এই মানে নিউ ক্লাসিসিজমের যে থিম আর রোমান্টিসিজমের যে থিম সেটা আলাদা। এই হচ্ছে আজকের ক্লাস, রোমান্টিক পিরিয়ডের এই 3টা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর তো দেখলাই, এখন বলো কোনো কোশ্চেন আছে? দ্রুত বলো, টাইম শেষ হয়ে যাইতেছে। না তো। নাই? আচ্ছা, আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি। আলফ্রেড লর্ড টেনিসন কত সালে পোয়েট লয়েট হন? পারবা দিতে অ্যান্সার? না তো, সাল তো মনে হয় না। 1950 সালে। আচ্ছা দেখো, সাল, এই যে লাইফ স্প্যান রয়েছে না, এগুলো পরীক্ষার সময় কবিদের নামের পাশে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিবে। আর এগুলো মনে রাখার ট্রাই করবে, তাহলে একটু টিচারদের ইমপ্রেশন ভালো পাওয়া যায়। এই জন্য আমি সবসময় দিতাম, বুঝছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই।